হার্ট অ্যাটাক কেন হয়? সবার আগে যেটা আমাদের জানতে হবে, সিগন্যালস কি কি। হার্ট অ্যাটাক কিভাবে প্রতিরোধ করা যায়? সবার প্রথম যেটা আমি বললাম যে রোগী যদি অচেতন হয়ে যান সেক্ষেত্রে কি করবেন? যদি অচেতন হয়ে যান, সেটা অনেকে একটা বুকে ব্যথা বলছে, একটা সরবিট্রেট খাই, এটা কমন, ভেরি ভেরি কমন। সরবিট্রেট দিলে ফার্দার কোল্যাপস হবে। সিপিআর কখন প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয়? সিপিআর যদি সাডেন হঠাৎ বুকে ব্যথা, প্রচন্ড ঘাম এবং শ্বাসকষ্ট, এটা কি হার্ট অ্যাটাক? যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন কি করে? এবং সবচেয়ে বড় বিষয়, এই হার্ট অ্যাটাক যদি বাড়িতে কারো হয়ে থাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রথম 10 মিনিট। অ্যাম্বুলেন্স আসার আগে এই প্রথম 10 মিনিট আপনার কি করণীয়? এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কিভাবে বুঝবেন আপনার প্রিয়জনের হার্ট অ্যাটাক হয়েছে এবং তৎক্ষণাৎ কি করবেন? একই সঙ্গে হার্ট অ্যাটাক হলে তার কি চিকিৎসা, কিভাবে হার্ট অ্যাটাক পরবর্তী জীবন আপনি কাটাবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকের পডকাস্ট। আমাদের আজকের অতিথি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সপ্তর্ষি বাসু। আমি স্যারকে স্বাগত জানাবো। নমস্কার। এবং দর্শক বন্ধু, আপনাদের জানাই যে আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও 2021 সালে হঠাৎই জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ চোখে অন্ধকার দেখেন এবং অজ্ঞান হয়ে যান। সে সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন ডক্টর সপ্তর্ষি বাসু। আমি স্যারের কাছে জানবো এবং সেই সময় কিভাবে ওই পরিস্থিতি থেকে তিনি রিকভার করলেন সেটাও আপনারা জানলে আপনারা উপকৃত হতে পারবেন। কাজেই হার্ট সংক্রান্ত সমস্যা যদি সম্মুখীন হয়ে থাকেন কিংবা হার্ট অ্যাটাক হলে কি করবেন সেটা যদি জানতে হয়, পডকাস্টটিতে শেষ পর্যন্ত থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আর যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। স্যারের জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। স্যার, শুরুতেই আমরা একটু জানতে চাইবো যে হার্ট অ্যাটাক নিয়ে তো অনেকগুলো মিথ বা অনেক ধারণা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং আমরা অনেকেই হয়তো জানি না, হয়তো শুনেছি শুধু যে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক একটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু বাড়িতে যখন প্রিয়জনের হার্ট অ্যাটাক হয় বা এই ধরনের সমস্যা হয়, আমরা নার্ভাস হয়ে যাই, আমরা বুঝতে পারি না তৎক্ষণাৎ কি করণীয়। আপনি একটু বলুন আসলে এই হার্ট অ্যাটাক কেন হয়? তারপরে আমরা জানছি যে কি করণীয়। প্রথম কথা হচ্ছে, আমাদের যে ভেসেলস আছে, মানে করোনারি ভেসেলস আছে, সেখানে যদি কোনো একটা প্লাক, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আটকে যায়, আমার সাপ্লাইটা সামনের দিকে হয় না। সেটা যতক্ষণ থাকে ততক্ষণ যদি ক্লটটা ডিসলভ না হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে সামনের দিকে সার্কুলেশনটা ঠিকমতো হয় না, তার জন্য হার্ট মাসল ড্যামেজ হয়, পেন হয়। সেটাই আমরা হার্ট অ্যাটাক বলি। সুতরাং সবার আগে যেটা আমাদের জানতে হবে যে সিগন্যালস কি কি। ঠিক। সাডেনলি যদি কোনো চেস্ট পেন হয়, চেস্ট পেন মানে শুধু বাঁদিকের বুকে ব্যথা তাই নয়। যদি বাঁদিকের বুক থেকে জিনিসটা বাঁদিকের আর্মে রেডিয়েট হয়, যদি জজ মানে বাঁদিকের জতে যায়, যদি দাঁতেও ব্যথা হয়, সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন। কানে আচ্ছা। ব্যথা হলেও কিন্তু একটা ইন্ডিকেশন। আচ্ছা। তার সাথে সিমটমস লাইক সোয়েটিং, মানে ঘাম হচ্ছে, কোল্ড ক্ল্যামি স্কিন, মানে আমার ভমিটিং হচ্ছে, বমি হচ্ছে। অনেকে ভাবে যে এটা একটা গ্যাসের ব্যথা বা কিছু সমস্যা হচ্ছে আমার গ্যাস্ট্রিক সিস্টেমে, তার জন্য একটু অ্যান্টাসিড খেয়ে শুধু অনেকেই ডিলে করেন। তো এটা একেবারেই করা উচিত না। এরকম কোনো সিমটমস যদি হয় তাহলে সবার আগে বাড়ির লোকের কাছে শেয়ার করা। এবং অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ভাবেন যে একটু ওয়েট করি, সেটা কিন্তু মারাত্মক। সবার আগে বলি, কোনো হার্ট অ্যাটাক যেটা ম্যাসিভ আকার ধারণ করতে পারেন, সেটা কিন্তু যে কোনো সময় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারেন। সুতরাং এরকম কিন্তু হয়ও, এটা একটা আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে অনেক পেশেন্ট কিন্তু এইভাবে হঠাৎ করে সাডেন কোল্যাপস করে মারা যান। ঠিক। সুতরাং যেটা আমাদের করা উচিত, যখনই এরকম কোনো সিমটমস হচ্ছে তখন ইমিডিয়েটলি বাড়ির লোককে ইনফর্ম করা উচিত এবং
বাড়ির লোকের দায়িত্ব হচ্ছে যে ডাক্তারখানায় বা ডাক্তারের সাথে যোগাযোগ করা, হুম। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে সাডেনলি আমি এটাও দেখেছি যে অনেকে একটা বুকে ব্যথা বলছে, হুম। একটা সরবিট্রেট খাই, হুম, এটা হুম, কমন, ভেরি ভেরি কমন। ঠিক। সরবিট্রেটটা কখন দিতে হবে হুম, সেটাও কিন্তু জানাটা সেটাও ভীষণ জানতে দরকার। হবে। যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে কিন্তু সরবিট্রেট দিলে ফার্দার কোল্যাপস হবে। ওহো! তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশারের মেশিন ভীষণ ইম্পর্টেন্ট বাড়িতে থাকা। আমার মনে হয় আজকাল মানে এটা দেখে তারপর কোনো ওষুধ দেওয়া উচিত, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে কোনো ওষুধ দেওয়া উচিত। স্যার আপনি যেমনটা বলছিলেন যে বুকে ব্যথা, ঘাম, ভমিটিং বা শ্বাসকষ্ট এই সিম্পটমস গুলো তো হয়। মহিলাদের ক্ষেত্রে লক্ষণগুলো কি কিছুটা আলাদা? কারণ অনেক সময় শোনা যায় যে এই লক্ষণগুলো অনেক মহিলার ক্ষেত্রে দেখাই যায়নি। না, অনেক ক্ষেত্রে যেটা আমরা বলি সাইলেন্ট অ্যাটাক বা সেইভাবে সিম্পটমস গুলো হুম, আসে না। আসে মানে না। অনেক ক্ষেত্রে বুকের মাঝখানটা ব্যথা হয়, বা অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিক, যেটা আমি হুম, বলছিলাম, হুম, গ্যাস্ট্রিক সমস্যাকে মিমিক করে। হুম, হয়তো ব্যথাটা এপিগ্যাস্ট্রিক রিজনে হচ্ছে বা একটু নিচের দিকে হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করতে পারি। হুম, সাডেন অনসেট কোনো পেইন সবসময় মানে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হার্ট অ্যাটাক হতে পারে, এবং এটাকে লাইটলি নেওয়া কখনোই উচিত না। কিন্তু এটার সাথেও আমাদের কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে যে ইয়ারলি একটা চেকআপ করা উচিত। হ্যাঁ, আফটার 30 এটা কিন্তু করা উচিত, ঠিক, এবং ফ্যামিলি হিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক। এটা জানতে হবে যে ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে কিনা, হুম, হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে ইয়ারলি চেকআপ আফটার 30, ফ্যামিলি হিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট, এবং অ্যাকর্ডিংলি যদি কোনো সমস্যা থেকে থাকে হুম, সেগুলোর অ্যাকিউরেট চিকিৎসা করা, করা। যাতে ফার্দার জিনিসটা না হয়। না, আমি জানি আমার কোলেস্টেরল বেশি আছে, সুতরাং সেটা আমার ফ্যামিলিতেও কোলেস্টেরল খুব বেশি, হুম, কিন্তু আমি সামহাউ জিনিসটাকে ইগনোর করছি বা খুব রিচ খাবার খাচ্ছি। আমি জিনিসটার দিকে আমি ওয়েট লস, ওবেসিটি এগুলোর দিকে আমি মাথা ঘামাচ্ছি না, আমি যা ইচ্ছে তাই খেয়ে যাচ্ছি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো ভীষণভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে হুম। এই সমস্যাগুলো যেন না ফার্দার না বাড়ে। হয়। স্যার আপনি ফ্যামিলি হিস্ট্রির কথা বলছিলেন, আপনি একটা বয়সের পরে নিয়মিত চেকআপের কথা বলছিলেন। আমরা জানি যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় উনিও হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে ৪৫ বছর পেরোনোর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ও হার্টের সমস্যায় ভুগলেন। এটা কি ফ্যামিলি হিস্ট্রি ক্যারি করলেন? ঠিক কি হয়েছিল একদম। সৌরভ এটা গাঙ্গুলির ছিল ক্ষেত্রে? এক মহারাজদার একটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া ছিলই। ইট ওয়াজ ইন দ্য ফ্যামিলি। কিন্তু যেটা হয়েছিল, একটা সাডেন এক্সারসাইজ করতে গিয়ে একটা সাডেন হালকা একটু সমস্যা হয়েছিল বুকে। বাট হি ওয়াজ ভেরি, ভেরি প্রম্প্ট। মানে আমার কাছে যখন ফোনটা আসে আমি ইমিডিয়েটলি আসতে বলি, অ্যান্ড হি ওয়াজ ব্যাং অন টাইম। যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। ঠিক। উনি একদম গোল্ডেন আওয়ারে এসেছিলেন, এবং উনার কোনো হার্ট মাসল কিন্তু ড্যামেজ হয়নি। আচ্ছা। হি ইজ অ্যাবসোলিউটলি ফিট অ্যান্ড ফাইন। উনি খুব ভালো আছেন। উই কুড অ্যাবর্ট দ্যাট মাসল ড্যামেজ। আমরা কিন্তু হার্ট অ্যাটাকটাকে অ্যাবর্ট করেছিলাম খুব ফাস্ট মেডিকেশনস দিয়ে, হুম। এবং উনার হার্ট মাসল ইজেকশন ফ্র্যাকশন একদম পারফেক্টলি ওকে। আচ্ছা, তাহলে স্যার পরবর্তীতে যখন এই ধরনের সমস্যা হচ্ছে, তার পরবর্তীতে কি ধরনের ফলো আপ চিকিৎসার প্রয়োজন হয়? সমস্যা যখন হচ্ছে সবার আগে যখন যেটা বললাম যে গোল্ডেন আওয়ারটা যাতে না পেরিয়ে যায় হুম, সেটাকে এনশিওর করা। যদি আমি গোল্ডেন আওয়ারের মধ্যে থাকি তাহলে কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অ্যানজিওপ্লাস্টি করা যেতে পারে। হুম, যেটাকে আমরা বলি উইদিন ডোর টু নিডল টাইম যদি ৯০ মিনিটের কম হয়, আমরা কিন্তু ইমিডিয়েটলি মানে রিভাস্কুলারাইজ করতে পারি, যাতে ঠিক। একদম যতটা যা সমস্যা হচ্ছে হুম, সেটার কিন্তু একদম পুরোপুরি আবার রিভাস্কুলারাইজ হয়ে যাবে। একদম যেমন হুম, হার্টে রক্ত চলাচল হচ্ছিল ঠিক তেমনি হবে, যদি আমরা একদম সময় মতো আসি এবং এটাকে ডিলে না করি। তারপরে যদি এটা হয়ও, অ্যানজিওপ্লাস্টি হয়ও, তারপরে কিন্তু রেগুলার ফলো আপে আসতে ফলো হয়, এবং টাইম টু টাইম চেক করা। ওষুধ কিন্তু হুম, কোনোভাবে বন্ধ করা উচিত উচিত নয়। না। আমি খেয়েছি, আমি ভালো আছি, ওষুধটা বন্ধ করে দিলাম। হুম, অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা কোলেস্টেরলের ওষুধ সেটা অনেকে বন্ধ করে দেন, হুম, বা সেই জন্য অনেকের সমস্যা হয় হার্টের। যাদের হয়তো হার্ট অ্যাটাক হয়নি, তাদের হয়তো হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড উইথ ডায়াবেটিস আছে, ওবিস পেশেন্ট, কিছুদিন খাওয়ার পরে বন্ধ করে দিলেন হুম, বা হুম। ভুলে যাচ্ছি, ও ক্যাজুয়ালি নিচ্ছি, খাচ্ছি না ওষুধগুলো টাইমে প্রপারলি। এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। এগুলো কিন্তু করলে হবে না। স্যার আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম যে কেউ যদি বুঝতে পারেন যে হার্ট অ্যাটাক হচ্ছে, সেই সময়টা তিনি কি করবেন? আশেপাশে কেউ নেই। সবার আগে যদি
অনেক ক্ষেত্রে ড্রাইভ করার ক্ষেত্রে এরকম হয়েছে, বা কোনো অ্যাক্টিভিটি করছিল হুম। তখনও হয়েছে। তখন ইমিডিয়েটলি যে যা করছিল সেটাকে আগে অ্যাবর্ট করতে হবে, আমি ওটা করব না। ঠিক। আমি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জিমেও কোনো হুম। সমস্যা হলে বহু হয়েছে। ইমিডিয়েটলি, হ্যাঁ একদম তাই, আমাকে ইমিডিয়েটলি বসে যেতে হবে, আমাকে ওই যা করছিলাম সেটার থেকে আমাকে বসে যেতে হবে। আই নিড হেল্প, আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, এবং যে যাকে বলা হচ্ছে বা যে থাকে তারও একটা অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা আছে, যে সে কি করবে, সে যেন ব্যাপারটাকে লাইটলি না নেয়। এবং তারপরে অবশ্যই ডাক্তারের মানে পরামর্শ নেওয়া এবং হাসপাতালে নিয়ে যাওয়া। টাইমটা ইজ ভেরি ভেরি হুম। ইম্পর্টেন্ট, গোল্ডেন টাইম, সেটা কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। স্যার এই সময়ে একটা অনেকে বলেন যে শুইয়ে দিন, অনেকে বলে বসিয়ে রাখুন। ঠিক মানে কোন পদ্ধতিটা সঠিক না, হওয়া উচিত? আমি শুয়ে দেওয়া যেতেই পারে। যেটা বললাম, একটা ব্লাড প্রেশার দেখা, ইমিডিয়েটলি ডাক্তারকে ফোন করে কোনো চেম্বারে বা কোনো হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া। যদি বুকের ব্যথাটা তীব্র হয়, হুম। একেবারেই সময় নষ্ট করা উচিত না। তার সাথে যদি সিম্পটমস লাইক ভমিটিং থাকে, সেটা অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি শুরু হয় খুব মৃদু ব্যথা দিয়ে, জি। তারপরে জিনিসটা আ বাড়ে। তো সেই সময়টা ভীষণ ইম্পোর্টেন্ট। আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে এরকম ব্যথা কিন্তু হার্ট থেকে হতে পারে। সুতরাং সময় নষ্ট না করে ইমিডিয়েটলি হাসপাতালে গিয়ে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ইসিজি করিয়ে দেখা যে কিছু সমস্যা হচ্ছে কিনা। এখন অনেক আমাদের ট্রপাই অনেক পরীক্ষাও হয়। তার সাথে কার্ডিয়াক এনজাইমস আমরা করে দেখতে পারি যে আমাদের ওই সমস্যাগুলো মানে অ্যাকচুয়ালি হার্ট মাসল ড্যামেজ হয়েছে কিনা। হয়েছে কিনা? স্যার এরকমও তো হতে পারে যে মানে অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই একটু সমস্যা হচ্ছে বলে কোনো একটা ওষুধ খাওয়াতে চাইছেন। হ্যাঁ? স্যার সেই মুহূর্তে কোন ওষুধটা খাওয়ানো যেতে পারে? আপনি সরবিটুয়েটের কথা এক্ষুনি বলছিলেন। আমি বলছিলাম ব্লাড প্রেশারটা অবশ্যই দেখা দরকার। হুম। কেননা দুম করে সরবিটেট খাওয়ানোটা উচিত নয়। আ ব এবং যে যদি কোনো মানে মানে কেউ পরিচিত থাকে ডাক্তার, এবং হাতের কাছে ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল এবং অ্যাটোরভাস্টেটিন, এই ৩ টে ওষুধ, দিস আর লাইফ সেভার্স। এগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া উচিত না। তার জন্য হাসপাতালে ইমিডিয়েটলি যাওয়া, বা ডাক্তার যদি পরামর্শ করেন যে বুঝতে পারছেন একটা ইসিজি করে যে কিছু সমস্যা আছে। হ্যাঁ, অনেকের বাড়িতে ডাক্তার থাকেন, বা অনেকের বাড়িতে হয়তো নার্স আছেন। তারা হয়তো ইসিজি করে একটা স্ট্রিপ বার করে দেখলেন যে একটা অ্যাকিউট হচ্ছে, তখন ওষুধ খাইয়ে হাসপাতালে নিয়ে আসা যেতে পারে। আচ্ছা। কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়। এখানে স্যার রোগী যদি অচেতন হয়ে যান, সেক্ষেত্রে কি করণীয়? যদি অচেতন হয়ে যান সেটা আবার অন্য প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ইনফিরিয়র ওয়াল, মানে আমাদের হার্টের অনেকগুলো ওয়াল হয়, ইনফিরিয়র, অ্যান্টিরিয়র, পস্টেরিয়র, ইনফিরিয়র, এবং সেই ইনফিরিয়র ওয়ালে যদি কোনো সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু একটা হার্ট ব্লক হতে পারে। সেক্ষেত্রে একটা সিনকোপ, বা যেটা বলছিলে যে অজ্ঞান হয়ে যাওয়া, হতে পারে। সুতরাং সেক্ষেত্রেও আবার যেটা বললাম, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া এবং প্রম্পটলি অ্যাক্ট করাটা ভীষণ জরুরি। সিপিআর কখন প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয়? সিপিআর যদি সাডেন একটা আনকনসিয়াসনেস, কেউ চোখের সামনে দেখলেন যে কোল্যাপস করে পড়ে গেল, তাহলে ইমিডিয়েটলি ৩ টে জিনিস আমাদের এনশিওর করতে হবে। সেটা হচ্ছে সার্কুলেশন, এয়ারওয়ে এবং ব্রিদিং। এই ৩ টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইমিডিয়েটলি যদি দেখা যায় যে পালস পাওয়া যাচ্ছে না বা রেসপন্ড করছে না, তাহলে অবশ্যই সিপিআর দিতে হবে, যেটাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। হুম। বাট সেটারও একটা পদ্ধতি আছে। এটাও কিন্তু জানতে হবে কোন হুম। জায়গায় কম্প্রেশন হবে, কত ফাস্ট কম্প্রেশন হবে। যেকোনো জায়গায় কম্প্রেশন দিলে কিন্তু হবে না। সেখানেরও একটা ট্রেনিং আছে। সেই ট্রেনিংটা বাইরে তো কম্পালসারি, এখানেও আমাদের মনে হয় সকলের এই ট্রেনিংটা থাকা উচিত। আচ্ছা। স্যার ওই অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সিনেমাতেই দেখেছি যে ব্যা ব্যা শক মেশিন দেওয়া হচ্ছে। তো এই শক মেশিনের ব্যবহার কখন করা হয়? এটা যদি আমাদের যে হার্টের যে রিদম, যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া রাইট। বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, এগুলো ঠিক। মেডিকেল টার্মস। হুম। যদি হার্টটা ঠিকমতো একদম কাঁপে, বা সেটা একটা রিদম আছে, সেটাও কিন্তু ইসিজি ছাড়া ওরকমভাবে হয় না। হুম। ইসিজিটা দেখে তারপর দিতে হয়। সেটাও একটা কন্ডিশন, যখন হার্টের কন্ডিশনটা খুব ম্যাসিভভাবে ড্যামেজ হয়েছে, বা আ ব ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকের পরে এরকম ধরনের রিদমস দেখতে পাওয়া যায়। তখন শকের দরকারটা আছে, এবং সেটাও কিন্তু আবারও বলছি, ট্রেন্ড না হলে ওটা দেওয়া যায় না। কখন কতটা দিতে হয়, কত জুল দিতে হবে ইলেকট্রিক শক, সেটা কিন্তু জানতে হবে।
ঠিক। তাহলে স্যার এবার একটু জানবো যে কারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে বেশি আছেন এবং হার্ট অ্যাটাক কিভাবে প্রতিরোধ করা যায়? সবার প্রথম যেটা আমি বললাম যে চেকআপ আফটার 30। আজকাল কিন্তু আমি নিজে 16 বছর 19 বছরের বয়সী ছেলেদেরও হার্ট অ্যাটাক দেখেছি। কোনো হার্ট অ্যাটাক কোনো বয়স হয় বয়স না। নেই। কিন্তু ন্যূনতম 30 বছর হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেগুলার চেকআপ করতে হবে। আমাদের ফ্যামিলি হিস্ট্রি, আমি বারবার বলছি, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ যাদের আছে তাদের কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত। এবং ব্লাড প্রেশার মনিটরিং ভীষণ ইম্পর্টেন্ট। সুগার আছে কিনা, যদি আপনার ওজন বেশি হয় সেটাকে কমানো উইথ দ্য মানে ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট খাওয়া, এবং অবশ্যই 6 মাস অন্তর অন্তর বা 1 বছরে অন্তত একবার এটা করা উচিত ব্লাড টেস্ট। আচ্ছা। এবার স্যার আমরা একদম শেষ করার আগে একটু জানবো যে এই গোল্ডেন আওয়ার নিয়ে আপনি বলছিলেন। এই গোল্ডেন আওয়ার বলতে কতক্ষণ সময়টাকে আপনি বোঝাচ্ছেন এবং এই সময়সীমার মধ্যে কি করণীয়? আমাকে যেটাই আমার কোনো ইন্টারভেনশন যদি হার্টে করতে হয়, যেটা আমি বললাম আগেও, যে ডোর টু নিডল টাইমটা 90 মিনিটের মধ্যে হতে হবে। আচ্ছা। সুতরাং আমার যখনই সিমটমস হচ্ছে, হুম। আমাকে যত তাড়াতাড়ি আমি হাসপাতালে পৌঁছতে পারবো বা যত তাড়াতাড়ি আমি মানে হাসপাতালে নিয়ে যেতে পারবো, তত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হবে। এবং তাতে লাভ হচ্ছে যে আমার মাসল যে ড্যামেজ সেটা যাতে না হয়। কেননা হার্ট মাসল যত ড্যামেজ হবে, আমার কমপ্লিকেশনস অফ হার্ট অ্যাটাক, যেমন হার্ট ফেলিওর, এই যে যেটা বললে যে অ্যাবনর্মাল রিদমস, এগুলো কিন্তু বেশি আসবে। একেবারেই স্যার। অনেক ধন্যবাদ স্যার। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। দর্শক বন্ধু আপনারাও দেখলেন যে ডাক্তারবাবু যেমনটা বললেন যে হার্ট অ্যাটাক কিন্তু যখন তখন আসতে পারে। কিন্তু যদি আপনার কাছে সচেতনতা থাকে, আপনার কাছে যদি প্রস্তুতি থাকে এবং এই ন্যূনতম বেসিক ধারণাগুলো থাকে যে হার্ট অ্যাটাক যখন হচ্ছে বা যখন বুঝতে পারছি আমার হার্ট অ্যাটাক হচ্ছে, তখন ঠিক কি করণীয় এটা জানা থাকলে কিন্তু আপনি হয়তো আপনার জীবন নিজেই বাঁচাতে পারবেন। কাজেই সতর্ক থাকুন, প্রিয়জনকেও নজরে রাখুন। যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তৎক্ষণাৎ অবিলম্বে সময় নষ্ট না করে দয়া করে চিকিৎসকের কাছে চলে যান বা হাসপাতালে পৌঁছে যাবেন। যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আবার স্যারের সঙ্গে আলোচনা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।